মানে আচ্ছা দিবে। এটার জন্য হচ্ছে অনেক ইন ডেপথ আপনার বই পড়ার প্রতি একটা ফিলিংস থাকা লাগবে, মানে আপনার প্যাশনেট হইতে হবে লিটারেচার, প্যাশন বা হচ্ছে ইন্টারেস্ট বই পড়ার প্রতি নাই। বই পড়ার প্রতি যদি ইন্টারেস্ট না থাকে বই লিখে ফেলবেন। ওইটাই তো, এখন আপনি স্ট্রাকচার আপনার এই যে প্রচুর এখন বই আমাদের পড়া এই লাগবে। জন্য এই জন্যই তো আপনি আইএলটিএস তারিফে নিয়ে আসছেন, আপনি স্ট্রাকচার শিখে বই লিখে ফেলবেন। পুরো বই লিখে পরে অ্যাকনোলেজমেন্টে আমার কথা বলবেন যে আরেদিন ভাই আমাকে হচ্ছে একটা স্ট্রাকচার শিখেছে, ওইটা দিয়ে বই লিখছি। ইনশাল্লাহ ভাইয়া, যদি ডেস্টিনি ওরকম থাকে হইতেও পারে, লিখতেও পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অসম্ভব বলে কিছু নাই। আমারও হ্যাঁ, সারা আমি তো জীবনের একটা ইচ্ছা, একটা বই লিখবো একটা। ইনশাল্লাহ ভাইয়া। আমি আমি এখনো এই ফিকশনাল যে আর নন প্রাইমোরডিয়াল ফিকশনালের বই, মধ্যে পার্থক্য বুঝি না। আমার এই খালি বারবার দেখতে হবে ফিকশন আর নন ফিকশনের মধ্যে পার্থক্য। নন ফিকশন। নন ফিকশন হচ্ছে ফিকশন হচ্ছে মানে আপনার ইমাজিনারি ওয়ার্ল্ড টাইপ, আর নন ফিকশন হচ্ছে আচ্ছা মানে সায়েন্স, তারপর মানে লজিক্যাল। আচ্ছা আচ্ছা, মানে ফ্যাক্টস এন্ড রিয়েল ইভেন্টস। হ্যাঁ, ফ্যাক্টস এন্ড রিয়েল ইভেন্টস, রাইট। আর ফিকশন হচ্ছে যে আপনার একটা ইমাজিনারি ওয়ার্ল্ড। ইমাজিনেশন, কাল্পনিক কাল্পনিক হ্যাঁ, গল্প। সায়েন্স ফিকশন, দ্যাট মিনস সায়েন্সের সায়েন্স ফিকশন। আচ্ছা ঠিক আছে, সায়েন্স ফিকশন, সাইফাই। আচ্ছা, সায়েন্স ফিকশনকে সাইফাই বলা যায়, এটা জানেন আপনি? না এটা জানি না তার। কি বলেন আপনি, সাইফাই বলি না আমরা, সাইফাই মুভি। এটাও কিন্তু ইংলিশে প্রসিদ্ধ, লাইক আপনি এটা ইউজ করতে পারেন যখন কোনো একটা মুভির কথা বলবেন, তখন সায়েন্স ফিকশন না বলে সাইফাই বললেও মানুষ বুঝবে, বা এটা অ্যাকসেপ্টেড ইন ইংলিশ আর কি। আচ্ছা, লেটস স্টার্ট টুডেস ক্লাস। দিদার ইজ হিয়ার। দিদার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, আপনার জন্য ওয়েট করতেছিলাম। এখন আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা যে স্টার্ট করছিলাম সেখান থেকে আমরা শেষ করব আজকে ইনশাল্লাহ। আর আমরা আজকে অনেকদিন পরে ক্লাস, তো হয়তো আমরা 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিব, কিন্তু আমরা চেষ্টা করব মানে আজকে ক্লাসটা এই যে টপিকে আমরা আছি, বডি প্যারাগ্রাফ রাইটিং, এটা দিয়ে শেষ করার। তো আমাদের লাস্ট ফিউ ডেজে আমরা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে কাজ করছি, রাইট। যে ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখতেছি, ইন্ট্রোডাকশনের পার্টটাতে যদি একটু রিভাইজ করি হালকা করে, তাহলে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশনের পার্টে ফার্স্টে আমরা কি করি। আছেন কেউ বলার মতো যে ইন্ট্রোডাকশনে আমরা ফার্স্টে কি করি? ওই যে থিসিস স্টেটমেন্টটা। সবার আগে আমরা প্যারাফ্রেজিং করি, থিসিস স্টেটমেন্টটা ডেভেলপ করি। হ্যাঁ, এবং থিসিস স্টেটমেন্টের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে যে আইডিয়াস গুলো নিয়ে ডিসকাস করব, সেই আইডিয়াস গুলোকে আমরা হচ্ছে যে একটু ফোকাস করি বা ধরেন সামারাইজ করে লিখি আর কি। এবং থিসিস স্টেটমেন্টের আগে পরে আমরা বলে দিই যে এটা আই এগ্রি অর আই ডিসএগ্রি। যদি আমার অপিনিয়ন চাই, অপিনিয়নটা বলে দিই, এটা প্রথমেই বলে দিই। আর যদি অপিনিয়ন না চাই, এই যে ডু ইউ থিঙ্ক বলছে আই থিঙ্ক, তাহলে আমি লিখে দেবো থিসিস স্টেটমেন্ট, আই থিঙ্ক দিস ইজ পজিটিভ, আই থিঙ্ক দিস ইজ নেগেটিভ ডেভেলপমেন্ট, হোয়াটএভার। কিন্তু এটা আমাদের থিসিস স্টেটমেন্টে আমরা ক্লিয়ার করে দিব। এখন এখন যেটা হইতেছে, তাহলে ইন্ট্রোডাকশন পার্টটা মোটামুটি আমরা ক্লিয়ার। এটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্ট যে লিখবো, এটার জন্য তো আইডিয়া দরকার, আমাদের একটা আইডিয়া। আইডিয়া না হলে আপনি ইন্ট্রোডাকশনের থিস স্টেটমেন্টে কিভাবে লিখবেন? So, আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমেই একটা রাইটিং এর শুরুতে আমরা আইডিয়া জেনারেট করে ফেলবো। মানে ফার্স্ট 10 মিনিটস আপনি টাইম নিয়ে যদি আপনি আইডিয়া জেনারেটের সময় দেন, নেক্সট 30 মিনিটসে আপনি লিখে সুন্দর মতো লিখে একটা লজিক্যাল একটা প্যারাগ্রাফ দাঁড় করাইতে পারবেন বা অ্যাসে দাঁড় করাইতে পারবেন। এখন এই এই এর এর পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে মাইন্ড ম্যাপিং কনসেপ্টটা মেথড আনছিলাম, যে কফি শপ হচ্ছে জাস্ট ডিসকাস করি আমরা কিভাবে একটা আইডিয়াস বের করতে পারি। আর মাইন্ড ম্যাপিং এ বের করছিলাম আমরা হচ্ছে যে কিভাবে আমরা একটা কনসেপ্ট থেকে মানে একটা টপিককে মানে একটা কোয়েশ্চেনের মেইন টপিকটাকে রেখে এই মেইন টপিকের আইডিয়াটা বের করতে পারি। যেমন এখানে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে কি, nowadays growing number of people with health problems are trying alternative medicines and treatments instead of visiting their usual doctor. এখন এখানে মেইন ফোকাসটা কোথায়? মেইন ফোকাসটা বোঝা যাচ্ছে যে কি নিয়ে বেসিক্যালি কথা বলতেছে। বেসিক্যালি কথা বলতেছে যে অল্টারনেটিভ মেডিসিন এন্ড ট্রিটমেন্ট নিয়ে কথা বলতেছে, মেইন ফোকাস। হ্যাঁ, তাহলে এখানে রাখলাম মেইন ফোকাসটা অল্টারনেটিভ মেডিসিন এন্ড ট্রিটমেন্ট। এখন এটার এই অল্টারনেটিভ মেডিসিন ট্রিটমেন্টটা মানুষের জীবনের যে হেলথ প্রবলেম গুলাকে ট্যাকল করতেছে, এটা কি পজিটিভ না নেগেটিভ ডেভেলপমেন্ট? এটা কাইন্ড অফ, এটাকে হচ্ছে যে আমরা মানে ধরে নিচ্ছি আমরা এটাকে পজিটিভ ডেভেলপমেন্ট ধরে, পজিটিভ ডেভেলপমেন্ট হলে কোন দুইটা বেস্ট, মানে কোন দুইটা সিম্পল আইডিয়া এটাকে পজিটিভ ডেভেলপমেন্ট বলতেছে। সো আইডিয়া ওয়ান আমরা ধরে নিচ্ছি কস্ট ইফেক্টিভ ছিল এটা, মানে অল্টারনেটিভ মেডিসিন ট্রিটমেন্টটা কস্ট ইফেক্টিভ, কারণ আপনার এই যে লাইক রেগুলার যে এক্সপেন্স আছে এগুলো তৈরি করতে পারছি। আর সেকেন্ড হচ্ছে যে ধরেন অ্যাভেলেবিলিটিটা, এটা অ্যাক্সেসিবিলিটি অথবা অ্যাভেলেবিলিটি, যে কোনো সময় আমরা এটা পাচ্ছি এটা।
এই দুইটা আইডিয়ার মধ্যে এই কস্ট ইফেক্টিভ কেন, এই অল্টারনেটিভ মেডিসিন কস্ট ইফেক্টিভ, ওয়াই অল্টারনেটিভ মেডিসিন ইজ কস্ট ইফেক্টিভ, সেকেন্ড আইডিয়া হচ্ছে এটা, মানে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটা। সো এখন এই তখন আমরা এক্সপ্লেনেশনে লিখতে পারবো, আমরা বেসিক্যালি কিছু টপিক লিখে দিচ্ছি যে হ্যাঁ হোম রেমেডি আছে, এটা ইনগ্রেডিয়েন্টস আর চিপার, হ্যাঁ এই কারণে আমরা অল্টারনেটিভ মেডিসিনটাকে কস্ট ইফেক্টিভ মনে করতেছি। এদের আমরা এক্সপ্লেনেশন করতে পারবো, এই দুই তিনটা আইডিয়া আমাদের কাছে আছে, আমাদের এক্সপ্লেনেশন করার মতো জাস্ট একটা কস্ট ইফেক্টিভ কেন এটাকে আমরা এক্সপ্লেনেশন। এরপর আমরা এখানে অ্যাভেলেবল বলতে পারবো, সেটা আমরা দেখবো যে এই অল্টারনেটিভ মেডিসিন such as Ayurvedic do not require prescription, এই যে একটা মানে এক্সপ্লেনেশন চলে আসলো, তার থেকে আমরা মানে উইদাউট ডক্টরের প্রেসক্রিপশন অল্টারনেটিভ মেডিসিন পাচ্ছি অথবা ট্রিটমেন্টটা পাচ্ছি। হ্যাঁ যেমন অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা ইয়োগার কথাও বলছিলাম, যে হ্যাঁ ইয়োগাও অল্টারনেটিভ ট্রিটমেন্ট হইতে পারে, মানে আপনি ইয়ার জায়গায় কি জানি বলে এটা, ফিজিওথেরাপির জায়গায় সামথিং লাইক দ্যাট। তাইলে হচ্ছে যে আমাদের অ্যাভেলেবিলিটিটাও আছে। এখন এই এই এক্সপ্লেনেশনের আমাদের একটা এক্সাম্পল কোথায়, এই এক্সপ্লেনেশনের এক্সাম্পল আমরা দিয়ে রাখছি যে লেমন টি রিলিফ। ওহো থ্যাঙ্কস, ওকে হ্যাঁ ঠিক আছে। তো এখন এই এক্সপ্লেনেশনের একটা এক্সাম্পল আমাদের মাথায় রাখতে হচ্ছে, থার্ড স্টেপ হচ্ছে একটা এক্সাম্পল সেট করা। তাহলে এই হোম রেমেডির এক্সাম্পল কি, একটা লেমন টি রিলিফ কাপ আমরা জিজ্ঞেস করছিলাম সেদিন। এরপরে আমরা হচ্ছে যে ধরেন এখানের মধ্যে এক্সাম্পলটাও লিখে দিচ্ছি আর কি। এত বড় এক্সাম্পল লেখার দরকার নেই, জাস্ট লেমন টি লিখে দিলেই হচ্ছে রিলিফ কাপ। আর এখানে এক্সপ্লেনেশনে আমরা অ্যাভেলেবিলিটির কথা বলছি, এই অ্যাভেলেবিলিটির এক্সাম্পলটা কি, যেমন হচ্ছে যে এই কি জানি বলছে এটা জানি না, healthcare in England gives alternative medicine without prescription, এটা লিখছি আর কি, আমরা বানাই লিখছি যা যাচ্ছে আমার এইচকে হেলথ কেয়ার, হ্যাঁ উইদাউট প্রেসক্রিপশন দেয়, আবার 90% পেশেন্টস আর গেট গুড হেলথ কেয়ার ফ্রম দ্যাম, এটা একটা এক্সাম্পল সেট করে বলছি আমরা, ইটস নট যে এটাই বলতে হবে। যাই হোক, এখন আমাদের দ্যাট মিনস হচ্ছে যে এই যে আমরা এই টপিক গুলা লিখলাম, এইগুলোর থেকে হচ্ছে যে আমরা বেসিক্যালি ইন্ট্রোডাকশনের পার্টটা বের করে ফেলতে পারবো। সেই ইন্ট্রোডাকশন আমরা লিখতে পারবো যে মানে প্যারাফ্রেজিং করে সেম কোয়েশ্চেনটা এই থিসিস ডেভেলপমেন্টে আমরা লিখতে পারবো, দিস ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট, আই থিঙ্ক দিস ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট as alternative this kind of alternative treatments are cost effective as well as they are readily accessible, এই কথাটা লিখতে পারি। লিখে এবার আমরা শুরু করতে পারি why this is cost effective। এই cost effective লিখতে গিয়ে আমরা এবার হচ্ছে যে বলতে পারি যে আয়ুর্বেদিক মেডিসিন কস্ট ইফেক্টিভ বিকজ অফ দিস এন্ড দিস, ঠিক আছে। এইভাবে করে লিখে আমরা বডি প্যারাগ্রাফ শুরু করবো। সো এখন আমরা বডি প্যারাগ্রাফের দিকে যদি চলে যাই, সেক্ষেত্রে আমরা এখন এই টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। গতকাল মারিয়ামের এক্সামটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো মারিয়াম আমাদেরকে যে এক্সাম ইয়াটা দিল, যে কোয়েশ্চেনটা দিল, সেই কোয়েশ্চেনটা ছিল এটা, যে fewer people are using pencils and pens to write, what are the reasons for this trend? Do you think this is a positive or negative development? Give reasons for your answer, include any relevant examples from your own knowledge or experience. তাইলে হচ্ছে যে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের মেইন টপিক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন টপিক টু ডিসকাস আমাদের যে এসের। হ্যাঁ তাইলে হচ্ছে যে কি এখন আমাদেরকে এটা থেকে আমাদের এখন এসেটা লিখতে হবে। সো ইন্ট্রোডাকশন লেখার জন্য আমরা এই মাইন্ড ম্যাপিংটা ইউজ করব। সেম মাইন্ড ম্যাপিং কনসেপ্ট যদি আমরা কপি করি আর পেস্ট করি, ধরেন মাইন্ড ম্যাপিং আমরা তাইলে এই কোয়েশ্চেনটা এখানে নিয়ে আসি, সাইডে নিয়ে আসি। এখন আমরা যদি এইগুলো সরাই ফেলি ধরেন, এবার আমাকে একটু বলেন তো, এবার এখানে আমাকে একটু কেউ বলবেন যে এটার মেইন টপিকটা কি। হ্যালো, ক্লাস হচ্ছে, ক্লাস কি চলতেছে আবার এই ভিডিও? আচ্ছা, এখানে মেইন টপিকটা আসলে পেন্সিল পেন দুইটাই তো বোঝাচ্ছে, মানে বুঝছি না, বুঝতে পারছি না তো। পারতেছেন না, এটা একটু কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করেন। কোয়েশ্চেনটা কি বলছে, ফিউয়ার পিপল আর ইউজিং পেন এন্ড পেন্সিল, ফিউয়ার পিপল কম মানুষ পেন এন্ড পেন্সিল ইউজ করতেছে, হোয়াট আর দ্য রিজনস ফর দিস ট্রেন্ড। তাহলে তাইলে কোয়েশ্চেনটা নিশ্চয়ই এখানের মধ্যে আসে, প্রথম যে সেন্টেন্স আছে এখানের মধ্যে আমার মেইন টপিক আছে। মেইন টপিকটা হচ্ছে যে ফোকাস অফ দ্য ডিসকাশন, মেইন হাইলাইট অফ দ্য ডিসকাশন। হ্যাঁ হাইলাইটটা কি, হাইলাইট হচ্ছে কম মানুষ পেন পেন্সিল ইউজ করতেছে, হাইলাইট এটা না। জি ভাইয়া। তো এইটাই হচ্ছে আমাদের টপিক, যে কম মানুষ পেন এন্ড পেন্সিল ইউজ করতেছে। পুরো সেন্টেন্সটাই বলতে পারেন, বাট বলতে পারেন যে লেস ইউজেস অফ পেন এন্ড পিএনপি দিয়ে পেন এন্ড পেন্সিল বোঝা যাচ্ছে। তাহলে লেস ইউজেস অফ পিএনপি হচ্ছে যে আমাদের এখানে মেইন ফোকাস, কারণ এটা দিয়েই তো আমাদের পুরো রচনাটা আমাদের ডিসকাস করতে হবে। না, এখন আমার মাথায় এরকমটা, মানে পেন্সিল পেন দুইটাই তো আমরা সচরাচর এই দুইটাই তো আমরা ব্যবহার করি। আমাদের পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে ল্যাপটপ মানে কম্পিউটার এখনো মানে স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে ইউজ করা হয় না, খাতা কলমে বেশি পড়াশোনা করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা
কিন্তু এখানে এখানে আপনাকে একটা সেট দিয়েই দিচ্ছে, এখানে আপনাকে এইভাবেই করে বলেই দিছে যে ফিউয়ার পিপল আর ইউজিং পেন্স এন্ড পেন্সিলস। তাহলে আপনাকে এই প্রেক্ষাপট থেকে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। আপনি যদি বলেন যে না এটা ভুল কথা, আপনাকে এটা ভুল কথা, কারণ এখনো আপনার পেন এন্ড পেন্সিল ইউজ করে থাকি, তাইলে এটা কিন্তু রং অ্যাপ্রোচ হবে। কারণ এখানে আপনাকে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দেয় নাই। জি জি ঠিক আছে, এখানে আপনাকে সরাসরি ওরা একটা স্টেটমেন্ট দিয়ে দিছে আর বলছে যে হোয়াট আর দ্য রিজনস। সোজা কথা, মানে হচ্ছে যে ওরাই সেট করে দিছে ট্রেন্ড আপনার জন্য। আপনি এটাকে চেঞ্জ করে অন্য কিছু করতে পারবেন না, কারণ আপনার অপিনিয়ন চায় নাই। আপনাকে জাস্ট বলছে এটা কি পজিটিভ না নেগেটিভ ডেভেলপমেন্ট, এটাই বলো তুমি। তো আপনাকে যা বলছে, যে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এর এর বাইরে আপনি কাজ করলে সেটা আপনার পজিটিভ বা কাছাকাছি হবে না আপনার। সো এখানে বলে দিছে এরা পিওর পিপল আর ইউজিং পেন্স এন্ড পেন্সিলস টু রাইট। ঠিক আছে, এখন এখানে যদি আপনি বলেন যে না আমার তো মনে হয় না, তাইলে এখানে তো আপনি আর্গুমেন্টে চলে গেলেন। এখানে আর্গুমেন্টে যাওয়ার মতো কোনো কোয়েশ্চেন না, এটাকে জাস্ট বলছে আপনি পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট জিজ্ঞেস করছে, আপনার তার বক্তব্য জানতে চাইছে, সোজা কথা। জি জি এই যে শাকিরি বলে দিচ্ছে এখানে অ্যাডভান্স টেকনোলজি। হ্যাঁ, আমরা অ্যাডভান্স টেকনোলজি আরেকটু প্রিসাইসলি আলোচনা করব। তো আমাদের এই দুইটা, তাইলে আমাদেরকে এখন দুইটা টপিক নিয়ে এখন হচ্ছে মানে লেস ইউজেস অফ পিএনপি হচ্ছে যে, তাইলে আমাদের মেইন ফোকাস এই কোয়েশ্চেনটা, রাইট? তাইলে হচ্ছে যে মেইন ফোকাস যদি হয়, তাইলে এটা কি পজিটিভ, এই হোয়াট আর দ্য রিজনস ফর দিস ট্রেন্ড, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, রাইট? এটা কি একটা সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট আর দ্য রিজনস ফর দিস ট্রেন্ড, এখানে কোয়েশ্চেন করছে রিজনটা কি। এখন রিজনসটা যেটাই হোক, একটা ডিরেক্ট কোয়েশ্চেনও করছে, আবার ডু ইউ থিঙ্ক ইটস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এই পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট নিয়েও কোয়েশ্চেন করছে। তো আপনি এখন কিভাবে আগাইতে চাচ্ছেন, এই স্ট্রাকচারটা আপনাকে ঠিক করতে হবে। যে রিজনস ফর দিস ট্রেন্ড দিলে আপনাকে কিন্তু দুইটা রিজন নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট একটা রিজন নিয়ে তো আলোচনা করতেই হবে, বাট দুইটা নিয়ে আলোচনা করলে বেটার হয়। ডু ইউ থিঙ্ক ইটস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এখানে আপনাকে একটা অপিনিয়নে দিতে বলছে। এখন আপনি যেটা করতে পারেন, পজিটিভ ইটস এ পজিটিভ থিং, রাইট? তাহলে আপনি হচ্ছে পজিটিভের সাথে আছেন। তাহলে এটাকে গোছাবো কিভাবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এই গোছানোর জন্য আমাদের মাইন্ড ম্যাপিংটা চলে আসে এখানে। So আমাদের যদি আমরা লেস এন্ড লেস পিপল আর ইউজিং পিএনপি, এটা যদি আমরা ধরি যে এখানে যদি আমরা রিজন নিয়ে আলোচনা করি, আর এখানে যদি আমরা পজিটিভ ও নেগেটিভ ডেভেলপমেন্ট বলি, তাহলে কিন্তু আমাদের দুইটা বডি প্যারাগ্রাফ হয়ে যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ অথবা অথবা একটা রিজন নিয়ে আমরা আলোচনা করি এখানে, এটা কেন পজিটিভ ডেভেলপমেন্ট, আরেকটা রিজন নিয়ে আমরা আলোচনা করি এখানে, এটা কেন পজিটিভ ডেভেলপমেন্ট, এটাও হয়ে যায়। ওকে। মানে এখন আমরা আগাইতে কিভাবে চাচ্ছি, দ্যাটস দ্য কোয়েশ্চেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন। যে দুইটা আচ্ছা রিজন এটা নিয়ে তো আগাবো। হ্যাঁ বলেন। আমরা না, আপনি এটাতে আমরা এখন, এটাতে আমরা আগে, আমরা এখন হচ্ছে যে আমরা বডি প্যারাগ্রাফটাকে রেডি করতেছি। আজকে তো বডি প্যারাগ্রাফ নিয়ে ওকে লেখা। তো বডি হুম প্যারাগ্রাফের মধ্যে এই ব্রাঞ্চটা দিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 1 বানাবো, এই ব্রাঞ্চটা দিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 2 বানাবো। কিন্তু এটার থেকে তো আমরা এখন আমরা আইডি জেনারেশনের স্টেজে আছি। আমাদের ফার্স্ট 10 মিনিটস আমরা ব্যয় করব ডিসকাশন করতে অথবা ডিসাইড করতে যে আমরা কোড কিভাবে আমরা অ্যাপ্রোচ করব বডি প্যারাগ্রাফটাকে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে ফার্স্ট 10 মিনিটস এখন, এই কারণ আপনার এই ডিসকাশন বা আপনার এই ডিসিশনের উপর ডিপেন্ড করবে আপনার পুরো প্যারাগ্রাফ কিভাবে কিরকম একটা হইতে যাচ্ছে, কিরকম হইতে যাচ্ছে। তো এখানে দুইটা কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে যে হোয়াট আর দ্য রিজনস ফর দিস ট্রেন্ড, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এটা কি পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা রিজন, মানে দুইটা কোয়েশ্চেন আছে। তো এখন আপনি যদি একটা কোয়েশ্চেন নিয়ে চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই আমাদের পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে এটা দিয়ে আমরা হচ্ছে যে একটা পার্ট করতে পারি, আরেকটা পার্ট করতে পারি রিজনস দিয়ে। ঠিক আছে, তা অথবা একটা রিজনই বলতে পারি এখানে, আরেকটা রিজন বলতে পারি এখানে, কিন্তু আপনাকে পজিটিভ ডেভেলপমেন্ট কেন, এই কথাটা তখন আমাকে এখানে জাস্টিফাই করতে হবে। ঠিক আছে, আগে রিজনটাকে এক্সপ্লেইন করতে হবে, রিজন এক্সপ্লেইন করে একটা এক্সাম্পল দিতে হবে, আর এক্সাম্পল দিয়ে এটা কেন পজিটিভ এটাও বলতে হবে। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, আগাইতে পারবো? আপনারা ডিসকাস করেন, হোয়াই ডোন্ট ইউ গাইস ডিসকাস এই জিনিসটা নিয়ে। আচ্ছা পজিটিভ দিয়ে তারপরে যে হচ্ছে মানে এক্সাম্পল দিয়ে তারপরে আগাই আমরা ওভাবে, এটা বেটার আই থিঙ্ক। মানে পজিটিভ এক্সাম্পল দিয়ে আগাইতেছি, মানে হচ্ছে যে আপনারা হ্যাঁ এই রিজাল্টসটাও তো বের করতে হবে আমাকে, কারণ রিজাল্টসটাও একটা আপনার কোয়েশ্চেন। হ্যাঁ এখানে দুইটা কোয়েশ্চেন দিচ্ছি, আমি আবার আলাদা করে দিই, আলাদা করলে বুঝতে পারবেন। এই যে এটা একটা কোয়েশ্চেন, দিস ইজ হুম ওয়ান কোয়েশ্চেন, যে হোয়াট আর দ্য পজিটিভ ট্রেন্ড এন্ড ডু ইউ থিঙ্ক ইটস পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। এখানে আপনার অপিনিয়ন দিতে বলছে।
ঠিক আছে? সাইক্লিং ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট। ওয়াই ইজ ইট পজিটিভ ডেভেলপমেন্ট? বিকজ এই পেন এন্ড পেন্সিল ইউজ করার কারণে আপনার এখন হচ্ছে যে ধরেন এই যে ট্রেন্ডটা আছে ট্রেন্ডটার কথা আমরা উল্লেখ করবো যে হ্যাঁ কেন আমরা হচ্ছে যে পেন এন্ড পেন্সিল কম ইউজ করতেছি। কারণ হইতেছে, কারণটা কি? কারণটা হইতেছে যে উই হ্যাভ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি সাচ অ্যাজ আপনার এখন ডিজিটাল টেকনোলজি চলে আসছে। আমরা এখন নোটবুকে আমরা মানে নোটবুক বলতে বুঝাচ্ছি ধরেন আইপ্যাড অথবা ধরেন বিভিন্ন প্রজেক্টর ইউজ করা হয়, প্রজেক্টর। ল্যাবস থাকে। প্রজেক্টর ল্যাবস, ওটা প্রজেক্টরে তো আমরা এমনিতে পেন ইউজ করতাম না, মানে হ্যাঁ প্রজেক্টর তো ডিফারেন্ট, ওটা ডেলিভারি। আমরা বলছি রাইটিং নোটের জন্য। এখন পেন এন্ড পেন্সিল আমরা কেন ইউজ করি? পেন এন্ড পেন্সিল বেসিক্যালি হচ্ছে যে হ্যাঁ এক্স্যাক্টলি আমরা হোয়াইট বোর্ড মার্কার আগে ইউজ করতাম, রাইট? হোয়াইট বোর্ড হ্যাঁ মার্কারে আমরা পেন্সিল পেন ইউজ করতাম, এক্স্যাক্টলি। তাহলে ওখানে ওখানে আমরা এখন ডেলিভারির জন্য প্রজেক্টর ইউজ করতেছি। তো এর মানে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে রিজনটা দিতে হবে। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ইটস মোর কনভিনিয়েন্ট। হ্যাঁ, ইজি টু অ্যাক্সেস। কনভিনিয়েন্ট মানে মেইন রিজনটা কি? যে নট ইউজিং পেন এন্ড পেন্সিল ইজ কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট টু ইউজ কি? ডিজিটাল ডিভাইসেস। ডিভাইসেস। হ্যাঁ, ডিজিটাল ডিভাইসেস। তাহলে এটা কনভিনিয়েন্ট, তাহলে আমরা বুঝে গেলাম। এটা আপনি দিতে পারেন যে সেম কথাটা আবার আবার এদিক থেকেও দিতে পারেন যে কনভিনিয়েন্ট হওয়ার কারণে আমাদের এখন হচ্ছে যে পজিটিভ মানে এক্সপ্লেনেশনটা কি হবে, এক্সাম্পলটা কি হবে। সো দিস ইজ পজিটিভ ইন এ সেন্স। এই কনভিনিয়েন্সটাও কিন্তু একটা পজিটিভ সেন্সে ইউজ করতেছি, পজিটিভ ডেভেলপমেন্ট। সো আই থিঙ্ক দিস ইজ পজিটিভ বিকজ দিস ইজ কনভিনিয়েন্ট এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা কোয়েশ্চেন আই ফিল না ইউজ করার। একটা হচ্ছে কনভিনিয়েন্ট টু ইউজ ডিজিটাল ডিভাইসেস, দ্যাটস ফর শর্ট। আরেকটা হচ্ছে যে ধরেন কি হইতে পারে, আরেকটা চিন্তা করে বের করেন কি হইতে পারে। আমাদের যে রাইটিং স্কিল এটা হচ্ছে আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যেতে পারে এরকম একটা নেগেটিভ। রাইটিং স্কিল বলতে হচ্ছে যে হ্যান্ড রাইটিং স্কিল, জি ভাইয়া। এটা আপনি নেগেটিভ ডেভেলপমেন্ট বলে দিচ্ছেন। ও আচ্ছা, এখানে কি পজিটিভটা লিখতেছেন? হ্যাঁ, সরি। আমরা তো এখন পজিটিভ দিয়ে আগাচ্ছি না। আচ্ছা আচ্ছা। তা আমাদেরকে বলতে হবে পজিটিভলি কনভিনিয়েন্ট কি আছে আমাদের, রিজনস গুলো কি পজিটিভ সেন্সে বলতে হবে। তো একটা পজিটিভ সেন্স হচ্ছে কনভিনিয়েন্ট টু ইউজ ডিজিটাল ডিভাইসেস। আরেকটা পজিটিভ সেন্স আপনাদের থেকে আমি আশা করি। এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে পারে। এক্স্যাক্টলি আপনি বলতে পারেন ইউজিং পেন। তাহলে আপনার মাথায় যা আসে সিম্পল আইডিয়া, যেটা হবে কি, যেটা হবে রিলিভেন্ট, যেটা আপনি এক্সপ্যান্ড করতে পারবেন এক্সপ্লেনেশন আর এক্সাম্পল দিয়ে, আর সিম্পল এন্ড কুইকলি যেটা চলে আসে, অত ওভারথিঙ্ক করা লাগে। আপনি এখানে যদি বলেন যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এটা অনেক সময় সাপেক্ষ হতে পারে, কোনটা? সময় বাঁচে আমাদের যদি আমরা করি, মানে ডিজিটাল, এটা একটা কারণ হতে পারে। না, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বলতে ঠিক আছে, আরেকটা কারণ বের করার দরকার আছে আমাদের, দুইটা বের করে ফেলছি তো। আপনি পজিটিভ ডেভেলপমেন্টের দুইটা ফ্যাক্ট বের করে ফেলছেন, দুইটা রিজন বের করে ফেলছেন। এটাকে আমরা হচ্ছে পজিটিভ সেন্সে কেন আমরা বলতেছি এখন, মানে আমরা তো রিজন দেখাচ্ছি, মানে এটা পজিটিভ ইন এ সেন্স ইট ইজ পজিটিভ। আপনি কারণ হইতেছে এটা এখন মানুষের কনভিনিয়েন্স ক্রিয়েট করতেছে আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও। এই দুইটা কথা নিয়ে আপনি পজিটিভ সেন্সে কথা বলতে পারেন ইন এ ওয়ে। আপনি কি আরো আরো রিজন দিতে চাচ্ছেন টিয়া? না ভাই, না, আমার মনে হয় দুইটার বেশি দেওয়া উচিত না, কারণ ভাই আপনি বলছিলেন কারণ হচ্ছে দুইটা হচ্ছে মানে সময় সব। এক্সপ্লেনেশনে বলেন, এক্সপ্লেনেশনে আমরা কি বোঝাইতে চাইছি এখানে, এখানে এক্সপ্লেনেশন দিব আর এখানে দিব এক্সাম্পল। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনি এখানে এক্সপ্লেনেশনে কি বুঝাতে চাচ্ছেন আর এখানে এক্সপ্লেনেশনে কি বুঝাতে চাচ্ছেন, এটা আমরা এখানের মধ্যে লিখে ফেলবো। ঠিক আছে? ইটস নট এ রকেট সায়েন্স। সেকেন্ড, আমরা এখন যা করতেছি দিস ইজ জাস্ট মাইন্ড ম্যাপিং, যেটা হচ্ছে যে আমরা এখন ব্রেইনে আমরা আইডিয়া জেনারেট করতেছি। এটা আমার ফার্স্ট 10 মিনিটস এর কাজ। তো এখন আমরা মাথার মধ্যে যা আসছে লেটস ইউজ দিস কি, এখন এটা পজিটিভ সেন্সে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পজিটিভ সেন্সে দ্য রিজন ইজ কনভিনিয়েন্ট টু ইউজ ডিজিটাল ডিভাইসেস। হ্যাঁ, তাহলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পেন পেন্সিল ইউজ করতেছি, কিন্তু আপনাকে কিন্তু বলতে হবে না যে পেন পেন্সিল ইউজ করা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আপনাকে বলতে হবে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার কারণেই মানুষ পেন পেন্সিল কম ইউজ করতেছে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কে? ডিজিটাল ডিভাইসেস ইউজ করা, রাইট? জি বুঝতে পারছেন? জি জি। সেটা রাখতে হবে যে পেন এন্ড পেন্সিল ইউজ করা বা লেস ইউজ করা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটার কারণে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার কারণেই কিন্তু মানুষ পেন এন্ড পেন্সিল কম ইউজ করতেছে। মানে হচ্ছে যে মানুষ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কনসিয়াস হয়ে গেছে বা ইকো কনসিয়াস হয়ে গেছে। ঠিক আছে? মানে বলেন যে আপনি যদি এখানে ব্যাখ্যা যদি দিতে গিয়ে ভুলেও বলেন যে যেহেতু কম পেন এন্ড পেন্সিল ইউজ করা হইতেছে এই কারণে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তাইলে কিন্তু এটা রং অ্যাপ্রোচ হবে। কারণ আপনাকে জিজ্ঞেস করা হয় না যে পেন এন্ড পেন্সিল কম ইউজ করলে কি পজিটিভ, রিজনটা কি কম ইউজ করার। So আপনাকে সেই ক্ষেত্রে বলতে হবে যে রিজনটা হইতেছে
এই রিজনটা হইতেছে যে আপনার এই রিজনটা কি, রিজনটা হচ্ছে যে মানুষ বা পিপল আর এনভায়রনমেন্টাল কনসিয়াস, যে কারণে এখন ওরা পেন এন্ড পেন্সিল কম ইউজ করতেছে। যেহেতু পেন এন্ড পেন্সিল ইউজ করলে ইয়ার ক্ষতি হয়, কিসের ক্ষতি হয়, তাহলে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না লিখে আমরা লিখে দিই যে পিপল ইকো কনসিয়াস, কনসিয়াস। হ্যাঁ, বা এনভায়রনমেন্টাল কনসিয়াস। আমার কনসিয়াস বানান কি একটু দেখবা কেউ? এটা তো হওয়া CONCIOUS, তাই না? হ্যাঁ, আচ্ছা এখন তাইলে এটা কনসিয়াস বানান ভুল কেন হচ্ছে দেখতে হচ্ছে, ইকো পাশে লিখছি এই কারণে। ও একটা, আচ্ছা কনসিয়াস, ইকো কনসিয়াস, হ্যাঁ, মানে হচ্ছে পিপল আর ইকো কনসিয়াস হওয়ার কারণে পেন এন্ড পেন্সিল কম ইউজ করে, ডিজিটাল ডিভাইসেস কনভিনিয়েন্ট হওয়ার কারণে পেন এন্ড পেন্সিল ইউজ করা হইতেছে, কম হইতেছে। এইটা হইতেছে আমাদের দুইটা আইডিয়া। এখন আমরা দুইটা আইডিয়া পাইলাম। এক্সপ্লেনেশন কি দিব? এই যে আমার মনে হয় এটার নাম কি, সাকিরি হচ্ছে যে লিখছে কিছু একটা, এবং আমার কাছে ওটা লজিক্যাল লাগছে। এখানে আমাদের চ্যাটের মধ্যে কোথায় জানি লিখছে, ও টিন চ্যাট, হ্যাঁ টিন চ্যাটের মধ্যে কোথাও লিখছে, we can easily access to digital design in our mobile phone, we can just open Google Note and take notes। এই যে দেখছেন, সুন্দর কথাবার্তা লিখছে। আমরা এটাকে খাস করে এখানে নিয়ে আসতেছি, কোথায় নিয়ে আসতেছি, এক্সপ্লেনেশন নিয়ে আসতেছি, বিকজ ইটস কনভিনিয়েন্ট। হ্যাঁ, কনভিনিয়েন্ট হওয়ার কারণে আমরা হচ্ছে যে এই কথাগুলো এখানে বলতে পারবো। কোন কথাগুলো বলতে পারবো? এই যে যে কথাগুলো সাকির মাত্র বলছে আমাদেরকে, ওই কথাগুলো বলতে পারবে না দশ করতে। ঠিক আছে, এখানে কি লিখছে যে উই ক্যান ইজিলি অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইসেস, ফর ইনস্ট্যান্স ইন আওয়ার ফোন, মোবাইল ফোন, উই ক্যান জাস্ট ওপেন গুগল নোট এন্ড টেক নোটস। গুগল নোট এন্ড টেক নোটসটা হচ্ছে ফর ইনস্ট্যান্স হয়ে গেছে, লাইক হচ্ছে গুগল নোট এন্ড টেক নোটসটা আমরা হচ্ছে যে এক্সাম্পল হিসেবে দেখাই দিতে পারবো। ঠিক আছে, তো এখানে আবার লিখে দিতে পারি, ফর দিস রিজন আই থিঙ্ক দিস ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট। এই কথাগুলো লিখতে হবে আর কি, হোয়াট এভার, যেগুলো আমরা যখন লিখবো তখন লিখে দিব। আর এখানের মধ্যে আমরা হচ্ছে পিপল আর ইকো কনসিয়াস, হ্যাঁ, এখানে আপনি এখানে এক্সপ্লেনেশনটা কিভাবে দিবেন, এটা আইডিয়াটা কে দিচ্ছে আমাদেরকে? আইডিয়াটা দিচ্ছে এই প্রিয়া দিচ্ছে, রাইট? না ভাই, এটা আমি যে সাকিরি চাকরি আপু, আপনি আমাকে এক্সপ্লেনেশনটাও দেন যে কেন পিপল আর ইকো কনসিয়াস হওয়ার কারণে কমে যাচ্ছে পেন এন্ড পেন্সিলের ইয়াটা। হ্যাঁ, So আপনি এটা একটা এক্সাম্পল যদি এক্সপ্লেনেশন দিতে হয় সেটা ক্ষেত্রে আমরা বলতে পারি, রাইট? এই যে লিখে দিচ্ছে লিখে দিচ্ছে, Let's see. হ্যাঁ, এই যে এই কথাগুলো যেভাবে লিখছে এক্সপ্লেনেশন। কিরে ভাই, আপনি তো এখানে আপনি রচনা লিখে ফেলতেছেন, আপনার তো আসলে আমার লিখতে পারি বাট আমার স্পিকিং অনেক সমস্যা। এখন আপনার স্পিকিংও ঠিক হয়ে যাবে, এগুলো লিখতে লিখতে স্পিকিং ঠিক হয়ে যাবে। So people who are not using pen and pencil, they are concerned about environment, they are looking forward to a sustainable future। এই যে ধরেন এই কথাগুলো যে লিখছে, এইগুলো আপনি এখানে লিখতে পারেন। So এই কারণে হচ্ছে যে ধরেন এই বডি প্যারাগ্রাফ, এটার কারণে এখন আমরা বলতে পারি যে পিপল আর ইউজিং লেস পেন এন্ড পেন্সিল, রাইট? ফর এক্সাম্পল দিতে পারি, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে, ফর এক্সাম্পল এখন এই এনভায়রনমেন্টাল পজিটিভলি এনভায়রনমেন্টালি ইম্প্যাক্ট ফেলতেছে কিভাবে। ফর এক্সাম্পল আপনি যে কোনো একটা লিখতে পারেন যে আপনার ইউনিভার্সিটি বা যে কোনো একটা ইউনিভার্সিটি কথা বলতে পারেন। এই যে যেমন ইয়ার কথা বলছে, এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যে নামটা কি জানি প্রিয়া বললো যে প্রজেক্টর ইউজ করতেছে। প্রজেক্টর যদি হয় আপনি বলতে পারেন যে এই ফর এক্সাম্পল ইউনিভার্সিটিজ আর ইউজিং অথবা আর ডিসকার্ডিং less waste stationary products, discarding less stationary products। For example, the less stationary products to the environment। কেন? কারণ হচ্ছে যে ধরেন এখন ইউনিভার্সিটি কি কি ইউজ করতেছে, যে ধরেন প্রজেক্টরস ইউজ করতেছে, অথবা নো মার্কার পেন্স ইউজ করতেছে না, ইভেন পেপারলেস হওয়ার চেষ্টা করতেছে। এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলো কথা বলে আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি। ঠিক আছে, যে ইউনিভার্সিটি হচ্ছে যে এখন এই স্টেশনারি প্রোডাক্টস তো বুঝছেন আপনারা, তাই না? স্টেশনারি কথা বলি যে আমরা পেন এন্ড পেপার, এগুলো আর কি। স্টেশনারি আইটেমস বলতে পারেন, প্রোডাক্টস বলতে পারেন, একই কথাকে আমরা ঘুরে পেঁচে আইটেমসও লিখতে পারি। স্টেশনারি আইটেমস টু দি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল কনসিয়াস। এই কারণে হচ্ছে যে এখন ওরা হচ্ছে যে ইয়া করতেছে, লেস অ্যান্ড লেস পেন এন্ড পেন্সিল ইউজ করতেছে। ফর এক্সাম্পল এনভায়রনমেন্টাল কনসিয়াস কিভাবে বুঝবো? আমরা বলতেই পারি যে এটা ইয়া করতেছে, সো এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। সো এই জিনিসটা হচ্ছে একটা হচ্ছে এই কনভিনিয়েন্স হচ্ছে একটা পজিটিভ ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ইকো কনসিয়াস বা ইকো ফ্রেন্ডলি হওয়ার কারণে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট বলে আপনি মনে করেন। সেই দুইটাকে আমরা হচ্ছে যে ফাইনালি কনক্লুশনে লিখে ফেলবো। ঠিক আছে, সো যখন ইন্ট্রোডাকশন লিখবো, ইন্ট্রোডাকশনে আমরা এই সেম কথাটাকে আমরা প্যারাফ্রেজিং করবো,
রিজনসটা দিব যে বিকজ আই থিঙ্ক দ্য রিজনস আর what are the reasons for this trend. I think this is a positive development as using less PMP is convenient for the users. এক কথা, দুই কথা হচ্ছে যে and also reasonsটা কি convenient for the users, so they are যেহেতু convenient they are discarding অথবা they are এটাকে কি বলবো আমি এটাকে বলবো যে they are not using pen and pencils anymore, or they're using less pen and pencil, and also people are eco-conscious. That's why they're not using, they are trying to avoid stationary waste অথবা stationary waste বলতে পারেন আর কি, হ্যাঁ stationary waste বলতে পারেন। তো এই কথা লিখে আপনি যখন হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা শেষ করবেন, এক লাইন দুই লাইনের মধ্যে স্টেটমেন্টটা শেষ করবেন, তখন গিয়ে দেখবেন যে আপনার কাছে জিনিসটা হচ্ছে যে ইজি হয়ে গেছে। অথবা আপনি সেকেন্ড আইডিয়াতে বলতে পারেন পিপল আর ইকো কনসিয়াস, দে আর লুকিং ফরওয়ার্ড টু সাস্টেনেবল ফিউচার। পুরো কথা আপনার ইন্ট্রোডাকশনে লিখে দেওয়ার দরকার নেই, হ্যাঁ। এটা যখন আপনি প্যারাগ্রাফে মেইন বডিতে যখন আপনি আলোচনা করা শুরু করবেন, আমি কিন্তু এখন ইন্ট্রোডাকশন নিয়ে বলতেছি, আমি ইন্ট্রোডাকশন মুখে মুখে বলে বলছি, বাট বেসিক্যালি হচ্ছে যে আমার ইন্ট্রোডাকশন পার্টটা এখান থেকে আমার আনতে হবে। সো এই কথাটা আমরা কিভাবে আনতে পারি, একটা হচ্ছে স্টেটমেন্টটা দিব, প্যারাফ্রেজিংটা করবো, প্যারাফ্রেজিং এর পরে স্টেটমেন্টটা দিব যে কেন হচ্ছে যে পিপল আর হোয়াট আর দ্য রিজনসটা দিয়ে পজিটিভ ডেভেলপমেন্ট কেন, এটা আমরা বলে দিতে পারি যে হ্যাঁ ইটস পজিটিভ ডেভেলপমেন্ট, আই থিঙ্ক দিস ইজ পজিটিভ ডেভেলপমেন্ট, the reasons for this trend, I think this is positive development, and the reasons for these trends are basically it's convenient and people are eco-conscious. হ্যাঁ, এই কথা লিখে দিলেন, ঠিক আছে। এরপর বডি প্যারাগ্রাফে চলে আসবো। রাইট নাও আমরা এখন বডি প্যারাগ্রাফে কাজ করবো, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা হয়, সেই ডেভেলপমেন্ট বা এই ম্যাপিংটা ইউজ করছি আমরা, ম্যাপিংটা যেভাবে রেডি করছি আমরা, এখন তো আমরা সবাই মিলে ডিসকাস করছি, এই কারণে আমাদের কাছে জিনিসটা মানে মোটামুটি আমাদের মতো করে আমরা চিন্তা করে ফেলছি, হ্যাঁ। কিন্তু যখন আপনারা নিজেরা করতে যাবেন, তখন গিয়ে হচ্ছে যে এটা হচ্ছে যে মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন এই কোয়েশ্চেন গুলো থেকে, মাইন্ড ম্যাপিংটা যত বেশি প্র্যাকটিস করবেন, বা এই স্কেলেটন রাইটিং যেটাকে বলি, যে রাইটিং এর আগে আমরা মোটামুটি একটা ছোটখাটো রাইটিং প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার লেখা অত বেশি শার্প হবে, তত বেশি আপনি সুইফট হবে। ইনিশিয়ালি মনে হবে যে দূর বা এটা কি লিখতেছে, এভাবে করে আসলে হয় নাকি, হ্যাঁ। কিন্তু আপনি আলটিমেটলি দেখবেন যে এটা আপনার জন্য বেনিফিটেড হচ্ছে। এটা আলটিমেটলি দেখবেন যে এই 10 মিনিটটাকে আপনি কিভাবে ইউজ করতেছেন এটার উপর ডিপেন্ড করবে আপনার 30 মিনিট আপনি কিভাবে লিখবেন, 40 মিনিটে টোটাল রাইটিং টাস্ক 2। এখানে যে একেবারে এই যে বক্স করে দিতে হবে এরকম কিছু না, জাস্ট যতটুকু লিখতে হবে ততটুকু লিখে আপনি জাস্ট এখান থেকে ব্রাঞ্চেস বের করে দিবেন। সো এইটা হচ্ছে যে আমার বডি প্যারাগ্রাফ 1, এইটা হচ্ছে যে আমার বডি প্যারাগ্রাফ 2। আমরা বডি প্যারাগ্রাফ 1 নিয়ে কাজ করি এখন, ঠিক ভাই আছে। আমরা কি এক্সামে মানে ব্রেনস্টর্মিং যে করবো জাস্ট প্যারাগ্রাফের মতো? এটা হচ্ছে ড্রাফটিং এর জন্য। দিস ইজ ফর মাইন্ড ম্যাপিং, ইজ এ ড্রাফটিং। আপনার মেইন এক্সামে না, এটা মেইন এক্সামে আপনি খাতা খালি রেখে কোয়েশ্চেনের পেছনে একটা সব মানে একটা জায়গা পাবেন আপনি লেখার জন্য, হ্যাঁ, ওইখানে লিখবেন, ওখানে এই চিন্তা। But I have a question. Are we gonna have enough time to for brainstorming? না, are we gonna have enough time for brainstorming? মানে মনে হয় না যে ব্রেনস্টর্মিং করে আবার একটা প্যারাগ্রাফ লিখে এই যে 10 সময় মিনিট টাইম কনজিউমিং না অনেক? না ব্রেনস্টর্মিং বা ধরেন এই যে ব্রেনস্টর্মিং বা এই যে প্ল্যানিং স্টেজটা, আইডিয়া জেনারেশন স্টেজটা, এটা হইতেছে আপনার জন্য সবচেয়ে মোস্ট পজিটিভ ডেভেলপমেন্ট, মানে মোস্ট আপনার পজিটিভ হবে আর কি, মানে ফ্যাক্টর হবে আপনার জন্য। কারণ আপনাকে তো এটা তো আমি বলতেছি না যে দেখবেন কালকে এক্সাম হইলে, তো আপনাকে বলতেছিলাম এক্সাম তো আপনাদের দেরি আছে। সো আপনাদের এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, একদিন দুই দিনে হবে না। এটা তো হবে কি, আপনি যে প্ল্যানিংটা করছেন, আপনি যখন লিখতে থাকবেন, আপনি তখন এই প্ল্যানিং করে লিখতে আপনার জন্য অর্ধেক লেখা কিন্তু হয়ে গেছে অ্যাকচুয়ালি। আপনি এমন না যে টাইম ওয়েস্ট হচ্ছে, এটা মোটামুটি হয়ে গেছে, কারণ আপনার আইডিয়া জেনারেট হয়ে গেছে। এখন আপনি যে স্ট্রাকচার আমরা ফলো করতে যাচ্ছি, বা যে স্ট্রাকচার আমরা এতদিন ধরে শিখে আসতেছি বা শিখবো, হ্যাঁ, অ্যাসেস স্ট্রাকচারিং যে ইয়াটা আছে, এই এক্সেলেন্ট অ্যাসেস স্ট্রাকচারিং একটা ভিডিও আছে, ভিডিওটা দেখবেন, দেখলে আপনি স্ট্রাকচারিং ইওর অ্যাসেটটা ক্লিন হয়ে যাবে আপনাদের কাছে, ঠিক আছে। আমাদের ওই ভিডিও আপনাকে জাস্ট ওই স্ট্রাকচারের মধ্যে ফেলতে হবে। তো 10 মিনিটে যদি আপনি করেন, লাইক 10 মিনিটের ভিতরে যদি আপনি আইডিয়া জেনারেশনটা শেষ করেন, এবং এটা আপনি 10 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন, এটা কোনো অসম্ভব কোনো কিছু না, হ্যাঁ। 10 মিনিটের মধ্যে যদি আপনি শেষ করে ফেলতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি বাকি কাজ করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। মানে মেইন লিখাটা আপনার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। আপনি এটা প্র্যাকটিস করে দেখেন, না প্র্যাকটিস করে কিভাবে বলবো যে এটা কখনো টাইম ওয়েস্টিং না, কারণ আমি সারা জীবন এভাবে করে লিখে আসছি যে
করলে আমার জন্য ইয়েটা ভালো হচ্ছে, মানে আমার এটা মানে করে অনেক ভালো হচ্ছে। সময় সাপেক্ষ। হ্যাঁ, এক্স্যাক্টলি, সময় সাপেক্ষ হবেই, কারণ আপনার 250টা ওয়ার্ড লিখতে আপনার 15 থেকে 20 মিনিটের বেশি লাগে না। এটা আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। বলেন না। ইন্ট্রোডাকশন পার্টটাকে আমরা প্রথম করে এরপরে তো লিখবো তাই না? প্রথম প্রশ্নটার দিকে খেয়াল রাখবে, মানে প্রথম কোয়েশ্চেনে যা চাইছে এটার উপর ডিপেন্ড করে এরপর তো লিখবো। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে মানে বডি প্যারাগ্রাফের যে অংশটুকু, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের জন্য, তাই তো? না, 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 না। ইন্ট্রোডাকশন পার্টটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্ট লেখার সময় পুরো জিনিসটাকে কনসিডার করবেন আপনি, ঠিক আছে? মানে পুরো টপিকটা মানে মেইন যে ফোকাসটা ওটা মাথায় রেখে এরপর ইন্ট্রোডাকশনটা মাথায় রেখে, লিখবো। এই জন্য মাথায় না রাখার জন্য মাইন্ড ম্যাপিং করে ফেলতে বলছি, আচ্ছা। যাতে আপনার মাথায় না রাখতে হয় আপনাকে। আপনি চোখের সামনে দেখতে পারেন আপনাকে ইন্ট্রোডাকশন, এখান থেকে আমি এই কয়েকটা বক্স থেকে আমি ইন্ট্রোডাকশনও বের করতে পারবো, এটা থেকে আমি আমার বডি প্যারাগ্রাফও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমাদের যেমন আপনি, আইডিয়া জন্য কি টাইম দেওয়া হয় মানে আলাদা না, করে? না, না, আপনাকে তো 40 মিনিট দেওয়া হয় লেখার জন্য। ও 40 আচ্ছা। মিনিটের মধ্যে আপনি 10 মিনিট অ্যালোকেট করে ফেলবেন আইডিয়া জেনারেশনের জন্য। আওয়ারের মধ্যে 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনি লেখা শেষ করে ফেলতে পারবেন। জি জি। 25 মিনিট কিন্তু অনেক টাইম। হ্যাঁ, আপনি যখন হ্যাঁ দেখে দেখে লিখবেন, একেবারে দেখে দেখে লিখবেন, তখন লাগবে না, কারণ আপনার লেখা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি লেখা হয়ে গেছে, জাস্ট আপনি এখন দেখে দেখে এটাকে আপনার স্ট্রাকচারের মধ্যে ফেলবেন, ঠিক আছে? এবং ঠিক আছে। ফাইনালি যখন আপনি এই লাস্ট 5 মিনিট আপনি সময়ও পাবেন আপনি এডিট করার জন্য, এটা আমি আপনাকে কথা দিলাম, যদি আপনি এই স্টাইলে লিখতে থাকেন আপনি আরো 5 মিনিট সময় পাবেন এডিটিং করার জন্য, ঠিক আছে? আচ্ছা। তো আমি যদি আপনাদেরকে আমরা অনলাইনে এক্সাম দিই তাহলে? জি। অনলাইনে, মানে এডিট করার জন্য বললেন যে ভাইয়া। অফলাইনেও আপনি এডিট করতে পারবেন, কেন পারবেন না? অফলাইন হাতে কাটাকাটি করতে হবে আর কি, ওই ও আচ্ছা আচ্ছা। বুঝেন না? আপনি দেখতেছেন যে হ্যাঁ একটা বানানটা ঠিক করে দিবেন না, আপনি হ্যাঁ হ্যাঁ। দেখতেছেন যে একটা গ্রামার মিস্টেক হয়েছে, ওটা ঠিক করবেন না, 5 মিনিট সময় পাবেন এডিট করার জন্য। এই হাতে লিখলেও আপনার হচ্ছে যে 25 মিনিটের মধ্যে আপনি এসে লিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আপনি যদি এই আইডিয়া জেনারেশন স্টেজে মোটামুটি এভাবে করে, যেভাবে আমরা আইডিয়া জেনারেট করতেছি, যেভাবে আমরা লিখতেছি, যে একটা হচ্ছে যে মেইন আইডিয়া স্টেজ, তারপর হচ্ছে যে এক্সপ্লেনেশন স্টেজ, এক্সাম্পল স্টেজ, আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, এই কথাগুলো যখন আমরা এখানে লিখতেছি, তখন হচ্ছে যে আপনি এইটা দেখে দেখে হচ্ছে যে আপনি 20 মিনিটে 250টা ওয়ার্ড লিখে ফেলতে পারবেন। আপনাকে 250টা ওয়ার্ড লেখার জন্য ফাস্টেস্ট রাইটার হইতে হবে না, কারণ পার মিনিটে একটা মানুষ মোটামুটি ধরেন এই পার মিনিটে কয়টা এভারেজে তো 20টা ওয়ার্ড লিখতেই পারে মানুষ পার মিনিটে। হ্যাঁ হ্যাঁ, পারেন। এভারেজে 20টা ওয়ার্ড 100% লিখতে পারে। এখানে 20টা ওয়ার্ড লিখতে আমাদের এই যে শাকিলি লিখতে কতক্ষণ লাগছে? তো 10 মিনিট, 1 মিনিট নিশ্চয়ই লাগে নাই এটা লিখতে, রাইট? তো পার মিনিটে 20টা ওয়ার্ড যদি 10 মিনিটে 200 ওয়ার্ড হয়ে যায়, 20 মিনিটে 400 ওয়ার্ড হয়ে যায়, তাও ভাবলাম যে একটু ব্রেক নিয়ে নিয়ে লিখলেন, 3টা করে করে লিখলেন, এই জন্য আমরা লিখলাম যে 100 ওয়ার্ড বাদ দিয়ে দিলাম। তো পার মিনিটে যদি আপনি এভারেজে 15টা ওয়ার্ড লিখেন, 20 মিনিটে আপনি 300 ওয়ার্ড লিখতে পারবেন, বুঝতে পারছেন? জি জি। এবং ওয়ার্ড কিন্তু এই যে উই, ক্যান, ইজিলি, অ্যাক্সেস, এগুলো সবকিছু কিন্তু ওয়ার্ড, এগুলো সবই কাউন্ট হয়। সো উই ক্যান ইজিলি অ্যাক্সেস, এগুলো চিন্তা করার জন্য হচ্ছে যে খুব অনেক সময় লাগবে না। সো আমি আমি 100% শিওর যে 20 মিনিটের মধ্যে 300 ওয়ার্ডের একটা এসে লেখা যায়। সো 10 মিনিটে আপনি আইডিয়া জেনারেট করে আপনার লেখাটাকে আগে গোছায় রাখলেন, 20 মিনিটে আপনি হচ্ছে যে লিখে ফেললেন, আর লাস্টের যে 10 মিনিট বা 5 মিনিট থাকবে সেটা আপনি এডিট করে ফেলবেন, যেটা আপনি ডিজিটাল এক্সামের জন্য, অনলাইন এক্সামের জন্য এবং হচ্ছে অফলাইন এক্সামের জন্য সেম। এখন আমরা বডি প্যারাগ্রাফে আসি। সো দিস ইজ দা আমাদের ব্ল্যাঙ্ক একটা ইয়া থাকবে, স্টেজ এরকম থাকবে আমাদের এখানে, হচ্ছে এটা হচ্ছে ড্রাফট স্টেজ। এবার হচ্ছে আমরা মেইন প্যারাগ্রাফের বডি ইয়েতে আসলাম। ইন্ট্রোডাকশনটা আমি আপনাদেরকে মুখে মুখে বলে ফেললাম কিভাবে করবো, কিন্তু আজকে আমরা ফোকাস করতেছি বডি প্যারাগ্রাফে, ঠিক আছে? এবার আসি আমরা বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে কেন টাইম ওয়েস্ট হবে না, বা ধরেন টাইম আমাদের কনজিউম, মানে এনাফ টাইম পাবেন কেন, এটা দেখ না। এই যে বডি প্যারাগ্রাফ 1-এ আসলাম আমরা, বডি প্যারাগ্রাফ 1, এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য লিখতে, এই বডি প্যারাগ্রাফ 1 যেটা এক্সামে বডি প্যারাগ্রাফ 1 এভাবে করে লিখবেন না, আচ্ছা? তো বডি প্যারাগ্রাফ 1 কি? তাহলে আমাদের বডি প্যারাগ্রাফ 1 এ স্ট্রাকচারিং ইওর এক্সেলেন্ট এসে আপনি ভিডিওটা যদি দেখেন, আমি কিন্তু গ্রুপে দিয়ে দিছি, সেটা হচ্ছে যে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, টপিক সেন্টেন্স লিখতে হবে, তাই না? তারপর লিখতে হবে এক্সপ্লেনেশন, তারপর লিখতে হবে এক্সাম্পল, ঠিক আছে? এই সবার, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। এখন আমরা যে এই যে টপিক সেন্টেন্স লিখতেছি, টি, তারপর হচ্ছে যে এক্সাম্পল, আরেকটা হচ্ছে যে ধরেন লাস্টে আমরা দিতে পারি হচ্ছে যে এই কনক্লুশনটা দিতে পারি। এখন আমরা কনক্লুশন আপনারা দিবেন কি দিবেন না এটা আপনাদের ব্যাপার, আর যদি দিয়ে থাকেন তাহলে এটা নট ব্যাড,
নট দ্যাট ব্যাড। হ্যাঁ, কনক্লুশন যদি আপনারা এখানে দিয়ে থাকেন, আর এখানে পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে আমরা বলতে পারি। হ্যাঁ, এই কথাটা আমরা এখানে লিখে দিতে পারি। কিন্তু আপাতত আমরা হচ্ছে যে কনক্লুশন ছাড়াতে পারি, কনক্লুশন ছাড়াও লিখতে পারি। আমরা লেটস সি কনক্লুশন ছাড়াই লিখি, কারণ আপাতত কনক্লুশন নিয়ে লিখলে আপনার কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বডি প্যারাগ্রাফ 1 এ গেলাম, আর বডি প্যারাগ্রাফ 2 তে আমরা আরেকটা স্ট্রাকচার করি, যেটা বডি প্যারাগ্রাফ 2 করব। সেম জিনিস, টপিক সেন্টেন্স, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, সেম কথা। এখন আপনি টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সটা এই যে মাইন্ড, তো এই আমরা আইডিয়া জেনারেট করলাম না, আমরা হচ্ছে একটু ডিসক্রাইব দিয়ে এক লাইনে লিখবো, সেটাই হচ্ছে আমার টপিক সেন্টেন্স। ওকে, এখন আমরা এখানে টপিক সেন্টেন্স কি দিব? এই কোয়েশ্চেনের টপিক সেন্টেন্স কি দিব? পিপল ইউজিং লেস, বলেন কেউ টপিক সেন্টেন্সটা কি দিচ্ছে? পিপল আর ইউজিং পেন এন্ড পেন অ্যান্ড পেন্সিল লেস ফ্রিকুয়েন্টলি লিখলাম, এখানে লিখলাম ফ্রিকুয়েন্টলি লিখলাম। ফ্রিকুয়েন্টলি মানে কি? ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে যে আপনার মানে, তো কেউ ফ্রিকুয়েন্টলি কখনো থেকে থেকে এরকম কিছু একটা, মানে পর পর। না, ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে যে কত ঘন ঘন ইউজ করতেছেন আপনি। ফ্রিকোয়েন্টলি মানে ঘন, মানে লাইক বাংলাতে বললে ঘন ঘন বলে আর কি, বা ঘন ঘন কত কতবার হইতেছে একটা ঘটনা। সো লেস ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে যে কম হচ্ছে, মানে এটা নাম্বার অফ টাইমস, লেস নাম্বার অফ টাইমস আপনি এটা ইউজ করতেছেন বা হচ্ছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে যে রেগুলারলি হচ্ছে বা হচ্ছে, বুঝতে পারছেন? সো লেস ফ্রিকোয়েন্টলি কথাটা আপনি ইউজ করতে পারেন এখানে, ইনস্টিড অফ আমরা কিন্তু এখন ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, প্যারাফ্রেজিং করতেছি না, কিন্তু স্টিল আপনি বারবার একই কথা ইউজ করতে পারবেন না। হ্যাঁ, পেন এন্ড পেন্সিল যেহেতু বলছে, আর পেন্সিলস এন্ড পেন্সিল জায়গায় পেন এন্ড পেন্সিল ইউজ করতে পারেন, সমস্যা নেই। পেন্স এন্ড পেন্সিল, আবার পেন না, পেন্স এন্ড পেন্সিলস লেস ফ্রিকুয়েন্টলি। সো পিপল আর ইউজিং পেন্স এন্ড পেন্সিল লেস ফ্রিকুয়েন্টলি দিয়ে রিজনটা বলতে হবে আপনাকে, এই যে এখানে আমরা আইডিয়াটা দিচ্ছি বিকজ দে আর লেস কনভিনিয়েন্ট, অর অথবা বলতে পারেন বিকজ ডিজিটাল ডিভাইসেস আর মোর কনভিনিয়েন্ট। ঠিক আছে, এই যে মোর কনভিনিয়েন্স, আমাদের এটা হচ্ছে যে আমার টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্সটাকে আমি হচ্ছে যে একটু কালার করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এটা টপিক সেন্টেন্স হিসেবে ইউজ করছি। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের এক্সাম্পলস, এক্সপ্লেনেশনে আসবো আমরা। এক্সপ্লেনেশনে কিভাবে আসবো? যে কনভিনিয়েন্সটা কিভাবে ওই ম্যাপে চলে যাব, আমাদের যে ড্রাফট আছে এখানে চলে যাবে। এক্সপ্লেনেশন কি দিচ্ছে? উই ক্যান ইজিলি ইউজ এই যে এখানে লিখতেছি, এখানে এই জিনিসটাই কপি পেস্ট করে দিবে। এখন আমি জাস্ট এটাকে হয়তো আমি একটু চেঞ্জ করে নিব। So, আমাদের এক্সপ্লেনেশনে মাইন্ড ম্যাপে যেটা ছিল আমাদের, সেই জিনিসটাকে কপি পেস্ট করে এটাকে আমি আবার কথা কিন্তু আমার মাইন্ড বলার দরকার নাই, আমি নিজে বুঝতে পারলে হইলো, কারণ এখানে আমি আবার ডবল কাজ হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি এখান থেকে আমরা হচ্ছে যেমন লিখে ফেলবো আর কি। তো আমাদের কি হবে এখানের মধ্যে? সো ছিল না, ছিল কি? উই ক্যান ইজিলি অ্যাক্সেস টু, এই কথাটা ছিল এখানের মধ্যে। এই মাইন্ড ম্যাপ এই পার্টটাতে লিখবেন, উই ক্যান ইজিলি অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইসেস ফর ইনস্ট্যান্স ইন আওয়ার মোবাইল ফোন, উই ক্যান জাস্ট ওপেন এনি অ্যাপ। আচ্ছা, ঠিক আছে। So, এখানে আমরা হচ্ছে যে এই কথাটা যে লিখছে সে, আমরা একটু আমাদের মতো করে লিখবো এখানে, যে পিপল পিপল অথবা মেনি ইউজিং digital devices. Sorry, people are using the people many are having access. People are many are having access easily, easy access to easy access to the digital devices for note taking, as they have the devices in their pockets. ঠিক আছে না? এরকম কিছু একটা লিখলে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে ধরেন আমরা লিখলাম আর কি, পকেটস এর মধ্যে থাকে, পকেটসে থাকতে পারে, ব্রিফকেসে থাকতে পারে, ব্যাকপ্যাকসে থাকতে পারে। হ্যাঁ, ব্যাকপ্যাকস মানে হচ্ছে যে ল্যাপটপ যদি ব্যাকপ্যাকসে রাখি, আমি ল্যাপটপ থাকতে পারে যে নোট টেক করতে পারি, আইপ্যাড থাকতে পারে যেটা আমি আমার হ্যান্ড রাখতে পারি। সো ফর এক্সাম্পল, এবার আপনি এখানে পকেটস লিখছি, বাট এটা পকেট মানে যে মোবাইলে থাকে, এটা পকেটস অর ক্যারি অন ব্যাগস। ঠিক আছে, ক্যারি অন ব্যাগস, ক্যারি অন কথাটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে। হ্যাঁ, ক্যারি অন এভাবেই লিখতে বলা হয়। তো ক্যারি অন ব্যাগস মানে কি? ক্যারি অন ব্যাগস মানে হচ্ছে যে হাতে যেটা বহন করা যায় সেইটা ক্যারি অন। ক্যারি অন ব্যাগস। এখন এক্সাম্পল কি দিব? তাহলে এইটা আমাদের এখন এক্সপ্লেনেশন হয়ে গেল। ঠিক আছে, যে এটা এটা ইটস মোর কনভিনিয়েন্ট, আমাদের মেইন ফোকাসটা হচ্ছে এখানে ইটস মোর কনভিনিয়েন্ট, এটা আমরা লিখে দিচ্ছি। And many are having easy access to digital devices for note taking as they have the devices in their pockets or carry-on bags.
এবার আমরা এক্সাম্পল দিয়ে দিব। So, এখানে এক্সাম্পল কি দিছি আমরা? ফর এক্সাম্পল গুগল নোট, টেক্সট নোট, সামথিং লাইক দ্যাট, রাইট? তো এখন হচ্ছে যে আমরা এখানে দিয়ে দিব যে এক্সাম্পল হিসেবে এই যে গুগল নোটস এর কথা বলছে। পিপল ইউজিং, ফর এক্সাম্পল আমি হচ্ছে যে পিপল না বলি স্টুডেন্টস বলি, পার্টিকুলারলি স্টুডেন্টস ইউজিং iPads or mobile phone or mobile phones to take notes in the Google Notes. এখানে এখানে গুগল নোটস যারা ইউজ করে গুগল নোটস অথবা অ্যাপস লাইক নোট in apps such as Google Notes, Evernote, and so on. ঠিক আছে? গুগল নোটস এর গুগল নোট জিটা বড় হওয়ার কথা হচ্ছে। এটা হইতেছে আমার বডি প্যারাগ্রাফ 1 হয়ে, ঠিক আছে না? আমার এক্সপ্লেনেশন, যেটা আমি হচ্ছে যে ধরেন ডিফারেন্ট কালার করব, আরটা হচ্ছে যে আমার এক্সাম্পল, যেটাকে আমি আরেকটা ডিফারেন্ট কালার করব। কি করা যায়? এক্সাম্পল। এই তিনটা মিলে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে? তো কয়টা ওয়ার্ড হইলো এখানে আমাদের যদি কাউন্ট করি, আমরা ওয়ার্ড কাউন্টার দিয়ে, এখানে ওয়ার্ড কাউন্টার নাই, বাট দিস ইজ সামথিং, হ্যাঁ, যেটা হচ্ছে যে এখন এটা পজিটিভ না নেগেটিভ ডেভেলপমেন্ট, এই কথাটার আনসার আমরা এখানে কোথায় দিতে পারবো? সো আমরা ওই যে এই কথার আনসার দেওয়ার জন্য সুযোগ খুঁজবো লাস্ট একটা সেন্টেন্স দিয়ে, যেটাকে আমরা কনক্লুশন আমরা বলছি। সো দিস ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ পিপল আর, আমরা তো এই প্যারাগ্রাফের মধ্যে পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট চারটাও করে ফেলতে হবে আমাদেরকে, রাইট? যেহেতু আমরা এই অ্যাপ্রোচে আগাইছি যে দুইটা রিজন দিয়ে আমরা দুইটা প্যারাগ্রাফ বানাবো, সেইখানে আমরা পজিটিভ, সো I think so having এই ফাইনাল কনক্লুশনটা এখন দিয়ে না আপনারা, এনিওয়ে ফাইনাল কনক্লুশনটা এখন দিয়ে না, মানে এখন আপনারা ওই স্টেজে যান নাই যে এখানে দিতে পারবেন, বাট মোস্ট লাইকলি আপনার, মানে মোস্ট লাইকলি না, মোস্ট অফ দ্য টাইমস আপনার কিন্তু এই কনক্লুশনটা দিতে হইতে পারে। কারণ যদি আপনি দেখেন যে ওয়ার্ডের ঘাটতি পড়ছে, মানে লেখার ঘাটতি পড়ছে, আমি তো জানি না এখন এটা কয়টা ওয়ার্ড হয়েছে। এখানে যদি আমি কাউন্ট করি, কাউন্টার আছে, ওয়ার্ড কাউন্টার অনলাইনেই পাওয়া যায়, ওয়ার্ড কাউন্টার সার্চ দিলে আমরা এখানে কয়টা ওয়ার্ড পাইছি এটা পেয়ে যাবো, যে কয়টা ওয়ার্ড লেখা হয়েছে আমাদের সোফার। আমরা যদি দেখি এখানে লেখা হয়েছে 59 ওয়ার্ডস। 59 ওয়ার্ডস ইজ নট এনাফ এট অল, হ্যাঁ? 59 ওয়ার্ডস, এটা 59 ওয়ার্ডস, এটা কেন 59 ওয়ার্ডস? এটা বেশি হওয়ার কথা না? 59 ওয়ার্ডস কেন হয়েছে? এটা তো বেশি হবে, জানেন? ওয়ার্ড কাউন্টার ওয়ার্ড কাউন্টার পেয়ে যাবে। আপনারা তো দেখতে পাচ্ছেন ডাউন করতেছি যে ওয়ার্ড। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা, যেহেতু এখানেও দেখা যাচ্ছে 59 ওয়ার্ডস, কিন্তু 59 ওয়ার্ডস হচ্ছে যে ইটস নট গুড এনাফ। কারণ আপনি এরকম যদি দুইটা প্যারাগ্রাফ লেখেন, তাইলে হচ্ছে যে আপনার মোটামুটি ধরেন 120 ওয়ার্ড হবে, কিন্তু আপনাকে লিখতে হবে 250 ওয়ার্ড কিভাবে লিখবেন, তাই না? তো সেই ক্ষেত্রে ওই যে একটা অপশন ওরা রেখে দিছে যে ডু ইউ থিংক ইটস এ পজিটিভ ডেভেলপমেন্ট অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এই কথাটা আপনি যদি বলতে পারেন, এন্ড সো দেয়ারফর দিয়ে আপনি শেষ করবেন, দেয়ারফর আই থিংক this is a positive development to use digital devices instead of pens and pencils as they are readily accessible. এই যে এই কথাটা লিখে আপনি শেষ করতে পারেন, accessible, ঠিক আছে? এই কথা যদি আপনি শেষ করতে পারেন, এটা হইতেছে আমাদের ফাইনাল যে আপনাদের এই পজিটিভ বা নেগেটিভ ডেভেলপমেন্টের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার একটা আনসার, ঠিক আছে? So, এই চারটা পার্টে আমরা যদি প্যারাগ্রাফ শেষ করি, মোটামুটি আপনার বডি প্যারাগ্রাফটা হয়ে যাওয়া উচিত, বডি প্যারাগ্রাফ 1 হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? প্যারাগ্রাফ 2 আমাদের রেডি করতে হবে। আমরা এখন হচ্ছে যে বডি প্যারাগ্রাফ 2 রেডি করব। সো এইটার একটা ওয়ে বলে দিচ্ছি আমি, বডি প্যারাগ্রাফ 2 কিভাবে রেডি করব। তো এখানে হয়ে গেছে আমার মোটামুটি 80টা ওয়ার্ড হয়ে গেছে এখানে। 80টা ওয়ার্ড মানে আমরা তো এখন লিখতেছি একরকম, বাট মোটামুটি ধরে রাখতে পারেন যে 80টা ওয়ার্ড ইজ গুড এনাফ ফর ইউ রাইট নাও। 80 160 হয়ে যাবে। ইন্ট্রোডাকশনে আপনি লিখবেন হচ্ছে মোটামুটি ধরেন আরো 60টা ওয়ার্ডের মতো লিখবেন, তাহলে কত হয়? 80 ইন্টু 2 প্লাস 60টা ওয়ার্ড 220 ওয়ার্ড হয়, আর 30 ওয়ার্ড বা 35 ওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে যে মোটামুটি কনক্লুশন লিখে ফেলতে পারবেন, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে আর একটু বেশিও হইতে পারে। তো হচ্ছে যে আপনি বডি প্যারাগ্রাফ 1টা লিখলেন, সেম ভাবে আপনাকে এখন বডি প্যারাগ্রাফ 2 লিখতে হবে। পিপল আর ইকো কনশাস, এই কথাটা আপনি হচ্ছে যে এই ফার্স্ট সেন্টেন্সে লিখে দিবেন, টপিক সেন্টেন্সে। তারপর হচ্ছে যে আপনি
কেন পিপল আর ইকো কনসিয়াস হলে এখানে পজিটিভ ডেভেলপমেন্ট কিভাবে পিপল হু আর নট ইউজিং প্যারেন্ট হচ্ছে কনসার্ন অ্যাবাউট এনভায়রনমেন্ট দে আর লুকিং ফরওয়ার্ড টু ফিউচার সাস্টেনেবল ফিউচার, এই কথাগুলো লিখে আপনি হচ্ছে যে এক্সপ্লেনেশনে চলে যাবেন। এক্সপ্লেনেশনে চলে যাওয়ার পর এক্সাম্পল হিসেবে আপনি দিবেন কি, এক্সাম্পল হিসেবে যে ইউনিভার্সিটিজ আর ডিসকার্ডিং লেস স্টেশনারি আইটেমস অথবা ডিসকার্ডিং স্টেশনারি আইটেমস, ও হ্যাঁ লেস স্টেশনারি আইটেমস টু দি এনভায়রনমেন্ট as they are using projectors and not using marker pens or paper or going all paperless for their exam, এই কথা লিখে আপনি এক্সাম্পল দিয়ে দিতে পারেন। এক্সাম্পল অনেক বড় সেন্টেন্স করতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ। তো অথবা দুইটা এক্সাম্পলও দিতে পারেন চাইলে, মাঝে মধ্যে যদি দেখেন যে ওয়ার্ড ফুলাইতেছেন আপনার বা ওয়ার্ডে হচ্ছে না, মানে ইন অ্যানাদার ইনস্ট্যান্স দিয়ে যদি আপনি লেখেন আর কি, ফর এক্সাম্পল দিচ্ছেন, অথবা তারপরে ইন অ্যানাদার স্ট্যান্স দিয়ে হচ্ছে যে বলতে পারেন, ফর ইনস্ট্যান্স, হ্যাঁ। তো এটা দিয়ে আরেকটা এক্সাম্পল দিতে পারেন। বাট আমাদের এখন মোটামুটি বডি প্যারাগ্রাফ 1 লেখা হয়ে গেছে, দিস ইজ গুড এনাফ আমাদের জন্য বডি প্যারাগ্রাফ 1টা, হ্যাঁ। বডি প্যারাগ্রাফ 2 লিখতে হলে আমাদের যে আইডিয়াস গুলো দরকার সেই আইডিয়াস গুলো চোখের সামনে আছে, তো এগুলো দেখে আমরা বডি প্যারাগ্রাফ 2 লিখতে পারি। সো হোয়াট আই উইল ডু রাইট নাও, যে আমরা যেভাবে লিখছি এই মেথডটাকে আমরা কি একটা নাম দিয়ে দিই, হ্যাঁ। সেটা হচ্ছে যে ধরেন আমরা এটাকে বলবো টপিক সেন্টেন্স ফার্স্ট প্লাস কি প্লাস এক্সাম্পল, সরি প্লাস এক্সপ্লেনেশন প্লাস এক্সাম্পল লাস্টে কনক্লুশন দিয়ে দিই, হ্যাঁ। তাহলে হচ্ছে যে বা লিঙ্ক দিয়ে দিই, লিঙ্ক চিল, ঠিক আছে, চিএল মেথড দিয়ে দিই, টপিক সেন্টেন্সের জায়গায় পয়েন্টটা লিখে দিই পিল, পিল মেথড, ঠিক আছে। সো পিল মেথড মানে হচ্ছে যে আপনার মোটামুটি যে পি ফর পয়েন্ট, ই ফর এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন, তারপরে ই ফর এক্সাম্পল, তারপরে এল ফর লিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে যে আপনি এই প্রিভিয়াস দুইটা ইয়াটাকে আপনি হচ্ছে যে এই প্রিভিয়াস কথাটাকে আপনি আপনার এই যে কোয়েশ্চেনের সাথে লিঙ্ক করে দিচ্ছেন, হ্যাঁ। ইটস আ পজিটিভ ডেভেলপমেন্ট বিকজ পিপল আর ইউজিং ডিজিটাল ডিভাইসেস মোর ফর কনভিনিয়েন্স বিকজ দে আর রিডিলি অ্যাক্সেসিবল, ঠিক আছে। কনভিনিয়েন্সের আপনি ইয়া ইউজ করলেন আর কি, এই অল্টারনেটিভ একটা সিনোনিম ওয়ার্ড ইউজ করলেন আর কি, এটা বলে আপনি লিঙ্ক করে দিলেন পুরো জিনিসটাকে দেয়ার ফর দিয়ে। এটা হইতেছে আপনার পিল মেথড, এটার নাম হচ্ছে পিল মেথড, পিল মেথড। এই কথাটা মনে থাকবে। এই কথাটা দিয়ে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সেম দিয়ে দিচ্ছে। আমি যদি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড দিই, আপনারা কি কেউ কম্পিউটারে আছেন বসার মতো? না ভাইয়া। কম্পিউটারে বসেন নাই কেউ, না? কম্পিউটারে বসলে তো আমরা এখন এটা শেষ করতে পারতাম, এই জিনিসটা বডি প্যারাগ্রাফ 2 শেষ করতে পারতাম। তাহলে বডি প্যারাগ্রাফ 2 হচ্ছে যে আপনাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। আমরা তো বলছিলাম আজকে আমরা বেশি সময় নিব না, আমরা মোটামুটি 1 আওয়ারের মধ্যে এই বডি প্যারাগ্রাফ 1টা বুঝতে পারছি না। ইজ দ্যার এনি কোয়েশ্চেন রিলেটেড টু দিস টপিক? আমাদের যদি বডি প্যারাগ্রাফ নিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 1 করছি, বডি প্যারাগ্রাফ 2 কিন্তু শেষ করি নাই। সো আই উইল গিভ ইউ দ্য মানে আমাদের এই মেথডে পিল মেথডে আমরা বডি প্যারাগ্রাফের 2 পার্টটা হচ্ছে যে লিখতে আমরা সবাইকে বলবো সেম কোয়েশ্চেনের উপর ডেভেলপ করে, যেভাবে আমি বডি প্যারাগ্রাফ 1 লিখছি বডি প্যারাগ্রাফ 2 আপনারা লিখবেন, ঠিক আছে। পিল মেথড ইউজ করে, পিল মেথডটা কি, এই যে এখানে পিল মেথডটা দিয়ে দিচ্ছি, পিল মেথড ইউজ করে বডি প্যারাগ্রাফ 2টা লিখবেন। বলেন না, বডি প্যারাগ্রাফ 1 শেষ করে আমরা যে বডি প্যারাগ্রাফ 2 শুরু করবো, একটু প্যারা দিয়ে এরপর স্টার্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে প্যারা দিচ্ছি, এই জন্য তো বডি প্যারাগ্রাফ আলাদাভাবে আমি ডিসক্রাইব করে দিচ্ছি। এরপর হচ্ছে আরেকটু প্যারা দিয়ে হচ্ছে কনক্লুশন দিতে হবে, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি একটু বলি স্ট্রাকচারটা। আমার যেহেতু বডি প্যারাগ্রাফ 1 2 দিয়ে লিখছেন, প্রথমে হচ্ছে প্যারাফ্রেজিং করে, এরপর একটু স্পেস দিয়ে, এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন, দেন বডি পার্ট 1, এরপর হচ্ছে 2, এভাবে মানে 4টা প্যারা হবে আর কি। 4টা প্যারাগ্রাফ হবে, এক্স্যাক্টলি 4টা প্যারাগ্রাফ নিয়ে আপনার একটা এসে হয়ে যাবে। এবং দেখবেন যে সব মিলায় এখন তো হচ্ছে যে একটু আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ইজিলি লিখলাম, কিন্তু আপনারা যখন লিখবেন বা আমি যখন রিলি লিখবো, আমি আরেকটু বাড়ায় লিখবো, বাড়ায় চড়ায় লিখবো, হ্যাঁ। যে এক্সপ্লেনেশনটা একটু বড় করব, এক্সাম্পল হয়তো আমি এটা দিব, আর একটু বড় একটা এক্সাম্পল দিব, ডিপেন্ড করে আমার লেখা কতটুকু আমি লিখতেছি। কারণ আমাকে কিন্তু 250 থেকে 300 ওয়ার্ড লিখতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আমাকে কিন্তু আবার রিলেভেন্ট আইডিয়া দিয়ে লিখতে হবে। আমি জাস্ট আন্তাজে লিখে ফেললো যে আই থিঙ্ক দিস ইজ গুড, দিস ইজ ব্যাড, এই ধরনের কথাবার্তা লিখলে হবে না, আমাকে লজিক্যালি লিখতে হবে। আমরা হচ্ছে যে পয়েন্ট, পয়েন্ট কোনটা, পয়েন্ট হচ্ছে যে টপিক সেন্টেন্স যেটা, সেটা যে কোন পয়েন্টে কথা বলতেছি। পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে যে এই যে এটা, এই যে কনভিনিয়েন্ট টু ইউজ হচ্ছে যে আমাদের পয়েন্ট, আইডিয়াটা, যে টপিক সেন্টেন্স যেটা। তারপরে এক্সপ্লেনেশনটা কি, এক্সপ্লেনেশন তো দিলাম আমরা। এরপরে এক্সাম্পলটা কি, এক্সাম্পল দিলাম আমরা। এরপরে আমরা লিঙ্ক করতেছি, পিল। লিঙ্ক মানে হচ্ছে যে পুরো প্যারাগ্রাফটাকে একটা লিঙ্ক করে দিচ্ছি, ফাইনালি কনক্লুড করে দিচ্ছি আমরা। তো এটাকে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 লিখে ফেললাম। এবার আপনারা বাসায় বডি প্যারাগ্রাফ 2 লিখবেন, এবং উইদাউট জাস্ট এই মাইন্ড ম্যাপটাকে ফলো করে যে যার মতো করে লিখবেন, লিখে আমাদেরকে কালকে এটা আমরা ক্লাসে ডিসকাস করবো।
ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? নো কোয়েশ্চেন। না ভাইয়া। কি কঠিন লাগতেছে খুব? না, ইজি লাগতেছে, আজকে পুরোটা বুঝতে পারছি। একটা নিজের হারো এটা ইজি হয়ে গেছে। বলবেন যে আয় হায় আমি যে এখানে সময় ব্যয় করতেছি এখানে আরো এখানের মধ্যে আপনি মোটামুটি ডিসক্রাইব করা দরকার যে পুরো জিনিসটা কি। যখন কিন্তু এত সময় দেওয়ার দরকার না, আপনি এখানে 10 মিনিটস আইএস দিবেন। ঠিক আছে? তারপরে এলে দেখবেন যে আপনার এটাও 10 মিনিটে হয়ে যাচ্ছে, এটাও 10 মিনিটে হয়ে যাচ্ছে, বডি প্যারাগ্রাফ 1 2। তারপর আপনি জাস্ট 10 মিনিট ব্যয় করে আপনি বাকি বাকি পার্ট করে ফেলতে পারেন। সব মিলিয়ে আমি বললাম তো 20 থেকে 25 মিনিটের বেশি আপনার কখনো রাইটিং টাস্কে লাগে না। তো 10 মিনিট যদি আপনি এখানে ব্যয় করেন, এটা আপনার জন্য আসলে একটা ইটস এ বিগ অ্যাসেট ফর ইউ, বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক ওয়াইল ইউ রাইট। ঠিক আছে? ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক ওয়াইল ইউ রাইট, বিকজ আমি কিন্তু একবারও চিন্তাই করে নিই। আমি জাস্ট বারবার এই মাইন্ড ম্যাপে গিয়ে দেখছি, আচ্ছা এক্সপ্লেনেশনে কি লিখছি, আচ্ছা এক্সাম্পলে কি লিখছি। এই যে এক্সাম্পলে আমি আইপ্যাডের কথা লিখলে ভালো হইতো, এই ভালো হইতো ইয়া করে মোবাইল ফোন লিখতে পারি। অ্যাপস এর কথা যেহেতু আমার মাইন্ড ম্যাপে লেখা ছিল, গুগল ম্যাপস এর কথা চলে আসছে, এভারনোটের কথা চলে আসছে। হ্যাঁ, এন্ড সো অন লিখে দিলাম আর কি। Therefore, I think this is a positive development. This is a positive development to use digital devices instead of pens, as they are readily accessible, as they are convenient. A positive development in a sense. মানে মানে পেন্স এন্ড পেপার ইউজ না না করে, সো আপনি এই স্ট্রাকচারে, সেম স্ট্রাকচারে আমরা বডি প্যারাগ্রাফ 2 লিখবো কি এই আইডিয়াস গুলোকে ফলো করে, এবং আমরা পরে এটাকে কনক্লুড কিভাবে করবো এটা পরের পরের ক্লাসে আমরা দিয়ে আমরা মোটামুটি এটা একটা রিভিউ করব, রিভিউ করে কনক্লুড করে আমরা এটাকে শেষ করব। ঠিক আছে? এবং নেক্সট ক্লাসের পরে আমরা হচ্ছে যে স্পিকিং এ চলে যাব। নেক্সট ক্লাসটা আমরা হচ্ছে যে লাস্ট ক্লাস করব, যেটাতে হচ্ছে যে লাস্ট ক্লাস না, লাইক আমরা রাইটিং ক্লাস আরো করবো ইনশাল্লাহ। কিন্তু হচ্ছে যে ধরেন বডি প্যারাগ্রাফ আমরা যখন লেখা শুরু করে দিব, কনক্লুশনটাও যখন আমরা মানে ইন্ট্রোডাকশন দেখলাম, কালকে আমরা বডি প্যারাগ্রাফ 2 কিভাবে লিখে দেখে কনক্লুড করে ফেলবো। সো রাইটিং পার্টটা মোটামুটি ডান, আমাদের লাগলে আমরা আবার করব। বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, এখন তো আমরা পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট দেখলাম, পরে আমরা অ্যাক্টিভিটিজ নিয়ে দেখবো, দেখছি মনে হয় আমরা অ্যাক্টিভিটিজ দেখি একবার, ডিসকাশন নিয়ে দেখবো, ডিসকাস বোথ পয়েন্টস দেখবো। ঠিক আছে? এগুলো পরে দেখবো, কিন্তু আমরা কালকের পরে আমরা স্পিকিং এ চলে যাব। ঠিক আছে? আমরা এখন এতদিন কি করছি একটু বলেন তো। প্রথম ক্লাস আমরা রাইটিং দিয়ে এটা শুরু করছি, তাই না? জি। আমরা মোটামুটি রাইটিং দিয়ে শুরু করছি, রাইটিং দিয়ে মানে গ্রামার দিয়ে শুরু করছি, সরি আমরা গ্রামার দিয়ে শুরু করছি। তো গ্রামারের পরে আমরা রাইটিং পার্টটা শেষ করলাম, রাইটিং এর বডি প্যারাগ্রাফটা শেষ করলাম। এই নেক্সট ক্লাসে আমরা বডি প্যারাগ্রাফ প্লাস কনক্লুশনটা শেষ করে ফেলবো। এরপরে আমরা করব কি, আমরা হচ্ছে যে ধরেন এই কনক্লুশনের পরে আমরা এবার স্পিকিং এ চলে যাব নেক্সট ক্লাসের পরে। স্পিকিং পার্টটা শেষ করার পরে আমরা রিডিং এন্ড অন্যান্য পার্টগুলো আস্তে আস্তে ধরা শুরু করব। ঠিক আছে? স্পিকিং এর জন্য ভোকাবুলারি ইম্পর্টেন্ট, সো আমরা স্পিকিং রাইটিং এর সবকিছুর জন্য ভোকাবুলারি ইম্পর্টেন্ট। আমি কিন্তু একটা ভোকাবুলারি শিট দিছি সবাইকে, পাইছেন কিনা আমি জানি না। আপনি জানি না শাকিরি পরে জয়েন করছিলেন, শাকিরি কি পাইছিলেন ভোকাবুলারি শিটটা? কি মেবি 2টা ক্লাস দেওয়া হয়েছিল। ও ভোকাবুলারি শিট দেওয়া হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে সাপ্তাহে একটু কষ্ট করে ওনাকে যা যা মেটেরিয়ালস আছে, উনি যে পরে জয়েন করছে আমাদের এখানে, ওনাকে একটু দিয়ে দিয়েন। সাদ্দাম হইতেছে যে এই আমরা নেক্সট ক্লাসে তাহলে কি করবো, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে প্রত্যেকে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি বডি প্যারাগ্রাফ 2 করার জন্য, আমরা ভোকাবুলারিটাও দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা কনক্লুশনটা দেখবো, মানে বডি প্যারাগ্রাফ 2 কমপ্লিট করে কনক্লুশনে কিভাবে যাচ্ছি কনক্লুশনটা দেখবো। ফাইনালি হচ্ছে যে পড়তে থেকে আমরা বা নেক্সট ক্লাসের পরের থেকে আমরা স্পিকিং পার্টটা শুরু করবো। ঠিক আছে?